এখনো পর্যন্ত ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম এমন বহু দেশে গিয়ে আমেরিকা যুদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন হলো, ভবিষ্যতে যদি আমেরিকার মাটিতে কোনো যুদ্ধ হয়, চীন, নর্থ কোরিয়া, রাশিয়া, ইরান, আমেরিকার সমস্ত শত্রুরা যদি একজোট হয়ে আমেরিকার উপর হামলা করে, তাহলে কি হবে? তারা কি আদৌ আমেরিকাকে হারাতে পারবে? 2024 সালে আমেরিকার মোট ডিফেন্স বাজেট ছিল $886 বিলিয়ন, যেখানে ভারতের ডিফেন্স বাজেট ছিল মাত্র $75 বিলিয়ন, আর চীনের ছিল ভারতের প্রায় 3 গুণ, $225 বিলিয়ন। চীন, রাশিয়া, ভারত বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলোর ডিফেন্স বাজেট একজোট করলেও আমেরিকার ডিফেন্স বাজেটের থেকে সেটা অনেকটাই কম। কিন্তু জানলে অবাক হবেন, একটা সময় আমেরিকার ডিফেন্স এতটাই দুর্বল ছিল যে শত্রুপক্ষ আমেরিকার রাজধানীকে দখল করে নিয়েছিল। ইভেন আমেরিকার হোয়াইট হাউসে তারা আগুন লাগিয়ে দিয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমেরিকার উপর ঠিক এইরকম একটা হামলা করা হয়, আমেরিকা কি টিকে থাকতে পারবে? আর কেন বলা হয় যে পৃথিবীর সব দেশগুলো যদি একজোট হয়েও আমেরিকার উপর হামলা করে, তারপরেও আমেরিকাকে হারানো অসম্ভব? সত্যি কি আমেরিকা এতটা শক্তিশালী? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। এর আগের দিন একটা ভিডিওতে আমরা ইরানের পক্ষ থেকে আলোচনা করেছিলাম যে ইরানকে হারানো কেন অসম্ভব। সেই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন। তো আজ এই ভিডিওতে আমরা আমেরিকার দিক থেকে আলোচনা করব যে আমেরিকাকে যুদ্ধে হারানো কেন অসম্ভব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, এই ভিডিওগুলো বানাতে আমাকে এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই একটা করে লাইক করে দেবেন। এটা আমাদেরকে ইন্সপায়ার করবে এরকম ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে। আমেরিকার এক পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর আর অন্য পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই দুই বিশাল মহাসাগর একটা প্রাকৃতিক ঢালের মতো কাজ করে। বুঝতেই পারছেন যে কোনো দেশ যদি আমেরিকার উপর হামলা করতে চায়, আমেরিকাকে দখল করতে চায়, তাহলে দুটো বিশাল মহাসমুদ্র পার করে বিশাল সৈন্য এবং অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আমেরিকা পৌঁছাতে হবে। কিন্তু এই কাজটা কি আদৌ সহজ? না। ইতিহাস বলছে সমুদ্র পথে আমেরিকাকে অ্যাটাক করা মোটেই সহজ কাজ নয়, কারণ প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের আবহাওয়া মাঝে মধ্যেই ভয়ঙ্কর হয়ে যায়। আর সমুদ্র পথে একটা বিশাল বাহিনী পাঠানো মানে এক বিশাল লজিস্টিক নাইটমেয়ার। প্রশান্ত মহাসাগর পার হতে চাইলে চীনকে প্রায় 10,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, আর এর মাঝখানে তারা কোনো সাপোর্ট পাবে না। উল্টো দিকে আমেরিকা তাদের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকেই আমেরিকার দিকে আসা সমস্ত শত্রুপক্ষের উপর নজর রাখতে পারবে এবং প্রয়োজনে তাদের উপর অ্যাটাক করতে পারবে। আর আটলান্টিক মহাসাগর থেকে আসতে চাইলে শত্রু দেশগুলোকে আমেরিকার অ্যালাই মানে তাদের বন্ধু দেশের চোখ এড়িয়ে আসতে হবে, যেটা প্রায় অসম্ভব। এবার যদি ধরে নেই হাইপোথেটিক্যালি যে আমেরিকার শত্রুরা আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছে গেল, তাহলে কি হবে? শত্রুরা পশ্চিম উপকূলে পৌঁছানোর পরেই তাদের সামনে পড়বে বিশাল রকি পর্বতমালা, যার উচ্চতা প্রায় 14,000 ফুট। এই পাহাড় পার হওয়া মানে প্রচুর পরিমাণে এনার্জি, রসদ আর সময়ের অপচয়। আর এই পর্বতমালা পার করলেই পড়বে একটা বিশাল মরুভূমি অঞ্চল, যেখানে দিনের বেলায় তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রির উপরে উঠে যায় আর রাতের বেলায় তাপমাত্রা নেমে যায় মাইনাস। এইরকম এক্সট্রিম ওয়েদারে সার্ভাইভ করা খুবই কঠিন। এছাড়াই মরুভূমি অঞ্চলে রয়েছে জলের ঘাটতি। দেখুন, ইরাকে আমেরিকা যে সমস্ত অ্যাটাক করেছিল, তাদের যে সমস্ত মিশন চলছিল, সেগুলো বেশিরভাগই মরুভূমিতে হয়েছিল। কিন্তু সেই ইরাকের মরুভূমিও আমেরিকার মরুভূমির মতো এতটা ভয়ানক নয়। এবার যদি পূর্ব উপকূলে কোনো সেনা এসে পৌঁছায়, তাহলে তাদের সামনা করতে হবে একটা ঘন জনবসতির সামনে। সাথে এখানে রয়েছে বেশ কিছু মিলিটারি দুর্গ। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় নৌঘাঁটি নরফোক নেভাল বেস, পেন্টাগন, ক্যাম্প লিজিওনি, ফোর্ট ব্র্যাগের মতো বড় বড় মিলিটারি ঘাঁটি। এবার আপনারা ভাবতে পারেন যে আমেরিকা কিন্তু উত্তর দিক থেকে অ্যাটাক করা যায়। দেখুন, এটা মানছি যে আমেরিকার সাথে বর্তমানে কানাডার সম্পর্ক একটু খারাপ, কিন্তু কানাডার থ্রুতে আমেরিকাকে যে আক্রমণ করা যাবে এটাও কিন্তু সম্ভব নয়, কারণ কানাডার জিওগ্রাফিও খুবই অদ্ভুত আর এখানের ওয়েদারও খুবই এক্সট্রিম। এখান থেকে সৈন্য পাঠাতেও অতিরিক্ত ঠান্ডার সম্মুখীন হতে হবে। এছাড়া কানাডার সাথে রাজনৈতিক সম্পর্ক খারাপ হলেও বর্তমানে কিন্তু কানাডার সাথে আমেরিকার মিলিটারি কোঅপারেশন আছে, আর এরা দুজনেই নেটো সদস্য। তাই কানাডার থ্রুতে অ্যাটাক করার অপশনটা শত্রুদের কাছে নেই। আবার মেক্সিকোর থ্রুতেও অ্যাটাক করা সম্ভব নয়, কারণ মেক্সিকো আমেরিকার বন্ধু রাষ্ট্র। এছাড়া রয়েছে আমেরিকার অসাধারণ রোড ও রেল নেটওয়ার্ক প্লাস সাপ্লাই চেইন। আমেরিকাতে প্রায় 70 লক্ষেরও বেশি রোড নেটওয়ার্ক রয়েছে। এর ফলে দ্রুত যে কোনো সেনাবাহিনীকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া সম্ভব। শহর থেকে শহরে সহজেই রসদ এবং সৈন্য পাঠানো যায়। আর আমেরিকার প্রায় প্রত্যেকটা শহরই একটা ছোট ছোট মিনি দুর্গের মতো কাজ করে। আমেরিকার কাছে এই মুহূর্তে প্রায় 350টারও বেশি মিলিটারি এবং স্পাই স্যাটেলাইট আছে। এর মানে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি তারা স্ক্যান করে ফেলতে পারে। শত্রুপক্ষ সৈন্য কোথায় মোতায়েন আছে, সাবমেরিন কোথায় লুকিয়ে আছে, আকাশে কোথায় কখন যুদ্ধবিমান উঠছে, এই সব তথ্য প্রত্যেক সেকেন্ডে পেন্টাগনে পৌঁছে যায়।
তাই কোনো শত্রু দেশ যদি মনে করে তারা আমেরিকার উপর চুপি চুপি অ্যাটাক করবে, সেটাও এক প্রকার অসম্ভব। তবে আজকের দিনে কিন্তু ট্যাঙ্ক, মিসাইল বা ফাইটার জেট দিয়ে শুধুমাত্র যুদ্ধ হয় না, সামান্য মাউস আর কিবোর্ডও অনেক সময় ভয়ানক অস্ত্র হয়ে ওঠে। আমেরিকার রয়েছে এনএসএ এবং সাইবার কমের মতো সাইবার আর্মি, যারা প্রত্যেক সেকেন্ডে শত্রু দেশকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এরা চাইলেই শত্রু দেশের রাডার সিস্টেম বন্ধ করে দিতে পারে, তাদের নেটওয়ার্ক জ্যাম করে দিতে পারে, এমনকি দূর থেকে কোনো যুদ্ধ জাহাজের সিস্টেমকে হ্যাকও করে দিতে পারে। তাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লড়তে গেলে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে যুদ্ধ লড়লে হবে না, ইন্টারনেটে, সাইবার স্পেসেও তাদেরকে যুদ্ধ লড়তে হবে। আর আমেরিকা কিন্তু এইভাবেই সাইবার অ্যাটাক করে ইরানের পরমাণু সাইটকে ধ্বংস করে দিয়েছিল। সে বিষয়ে আমি একটা ডিটেইল ভিডিও বানিয়েছি, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আমেরিকার কাছে আছে F-22 র্যাপটর আর B-2 স্টেলথ বম্বার্স, যেগুলো অলরেডি আমেরিকা যুদ্ধে ব্যবহার করেছে। এগুলো রাডারে ধরা পড়ে না, মানে শত্রু যখন বুঝবে যে তাদের আকাশে কিছু একটা ঢুকেছে, ততক্ষণে শত্রু ঘাঁটি তছনছ হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ফাইটার জেটগুলো, এই বিমানগুলো একদম সাইলেন্ট মোডে ওড়ে, এদের উড়ে যাওয়ার শব্দ পর্যন্ত শোনা যায় না। আমেরিকার প্রিডেটর, রিপার ড্রোন পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স ড্রোন, কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও এরা নিশানা করতে পারে, একটানা 20 ঘন্টারও বেশি আকাশে উড়ে থাকতে পারে। ক্যামেরা, লেজার, মিসাইল, এই সব কিছু এই ড্রোনগুলোতে ইনস্টল করা থাকে। তাই আমেরিকার মাটিতে পা দেওয়ার আগে থেকেই এই ড্রোনের মাধ্যমে তারা শত্রুপক্ষের উপর অ্যাটাক শুরু করে দেবে। হাইপারসোনিক মিসাইল, যা শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে চলে। লেজার ক্যানন, যেখানে একটা বাটন প্রেস করেই তার টার্গেটকে ধ্বংস করে দেওয়া যায়। আমেরিকা বর্তমানে স্পেস ফোর্স বা মহাকাশে যুদ্ধ করার জন্য আলাদা বাহিনী তৈরি করার কাজ করছে। আমেরিকার বর্তমানে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল রয়েছে প্রায় 13 লক্ষ, আর রিজার্ভ মিলিটারি পার্সোনাল মিলিয়ে সেই সংখ্যাটা চলে যায় 20 লক্ষের উপরে। আর শুধুমাত্র কিন্তু নাম্বারস নয়, আমেরিকার মিলিটারি বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ড মিলিটারি। নেভি সিলস, ডেল্টা ফোর্স, গ্রিন ব্যারেটস, এই এলিট ইউনিটগুলো যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করতে পারে। অন্যদিকে আবার পাহাড়, মরুভূমি, আর্কটিক, আন্ডার ওয়াটার, এই সব জায়গায় রাজত্ব করে আমেরিকান নেভি, যা বিশ্বের সবথেকে বড় নৌবাহিনী। আমেরিকার কাছে আছে বর্তমানে মোট 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রত্যেকটা ক্যারিয়ারে 70 থেকে 90টা করে যুদ্ধ বিমান আছে, সাথে সাবমেরিন, ডেস্ট্রয়ার, মিসাইল শিপ। এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো অল টাইম চারিদিক থেকে আমেরিকাকে প্রোটেক্ট করে রাখছে। এই তো গেল জলের কথা, মানে সমুদ্রের কথা, কিন্তু আকাশপথেও একমাত্র আমেরিকাই সারা পৃথিবীতে রাজত্ব করে। আমেরিকার কাছে বর্তমানে রয়েছে প্রায় 13,000-এরও বেশি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এছাড়া রয়েছে F-22 র্যাপটর, F-35 লাইটনিং, বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স ফাইটার জেট, B-2 স্টেলথ বম্বার, যা রাডারে ধরা পড়ে না, KC-135 ট্যাঙ্কার্স, যা আকাশেই জ্বালানি ভরতে পারে। এবার ধরুন কোনো দেশ যদি আমেরিকাকে আক্রমণ করে এবং তাকে দখল করে নেয়, তাহলে কিন্তু তারা বেশি দিন সেই এলাকা ধরে রাখতে পারবে না, কারণ বিশ্বের প্রায় 80টা দেশের ভেতরে 800-রও বেশি আমেরিকান মিলিটারি বেস রয়েছে। জার্মানি, জাপান, কাতার, দক্ষিণ কোরিয়া, বাহরেন। এর মানে বিশ্বের যদি কোথাও কোনো যুদ্ধ হয়, তখন সেই ক্ষেত্রে আমেরিকাকে নিজের দেশ থেকে সৈন্য পাঠাতে হয় না, পৃথিবীর যে কোনো কোণে 24 ঘন্টার মধ্যে তারা অ্যাটাক করতে পারে। এছাড়া রয়েছে আমেরিকার হিউজ মিলিটারি বাজেট। 2024 সালে আমেরিকার মিলিটারি বাজেট ছিল $886 বিলিয়ন, যেটা পুরো পৃথিবীর মোট মিলিটারি বাজেটের 40%। এই বাজেট দিয়ে তারা নতুন অস্ত্র বানায়, এআই এর উপর রিসার্চ করে, ড্রোন, হাইপারসোনিক মিসাইল এবং গোটা সেনাবাহিনীকে স্যাটেলাইট সাপোর্ট দেয়। আর আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্বের বেশিরভাগ মিলিটারি টেকনোলজি যেগুলো নতুন আবিষ্কার করা হয়, সেগুলো প্রথমে আমেরিকাতেই হয়। ইভেন আমেরিকার ডিফেন্সও ভীষণ শক্তিশালী। থার্ড, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, এজিস নেভাল ডিফেন্স, যেগুলো মাঝ আকাশেই যে কোনো শত্রুর মিসাইলকে ধ্বংস করে দিতে পারে। আমেরিকার অর্থনীতি এতটাই বড় যে বলা হয় ইউ ক্যান ফান্ড আ ওয়ার ফর এভার। একটা দেশের যুদ্ধ চালানোর জন্য যে বিশাল পরিমাণে খরচ হয়, মিলিটারি পার্সোনালদের স্যালারি, ওয়েপেন তৈরি, ট্যাঙ্ক এবং মিসাইলের জ্বালানি, এই সমস্ত খরচ আমেরিকা খুব সহজেই করতে পারবে। যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে অনেক দেশই অর্থনীতির কারণে ভেঙে পড়ে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ আমেরিকা বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী দেশ। আমেরিকায় বহু কোম্পানি রয়েছে যারা শুধুমাত্র ওয়েপেন তৈরি করে এবং ডিফেন্স মেকানিজম তৈরি করে, যেমন লকহেড মার্টিন, রেথিয়ন, বোয়িং, জেনারেল ডাইনামিক্স। যুদ্ধ যদি হয় তাহলে এই কোম্পানিগুলো প্রচুর পরিমাণে সাপ্লাই দিতে পারবে আমেরিকার মিলিটারিকে। আমেরিকা নিজেই তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম এই সমস্ত কিছু উৎপাদন করে, মানে যুদ্ধকালীন সাপ্লাইয়ের জন্য আমেরিকাকে কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। ইভেন খাদ্য উৎপাদনেও আমেরিকা স্বনির্ভর। ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আমেরিকায় কোনো খাদ্যের সংকট হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমেরিকা একটা ফুড সারপ্লাস কান্ট্রি।
তাদের যা কনজাম্পশন তার থেকে তারা বেশি পরিমাণে উৎপাদন করে। এবার যুদ্ধ যখনই কোনো দেশে হয় সেই দেশের যে কারেন্সি সেটা কিন্তু রীতিমতো ফল করতে শুরু করে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ আমেরিকার কারেন্সি হলো ডলার। বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশ ডলারকে একটা রিলায়েবল কারেন্সি মনে করে, তাই যুদ্ধ চলাকালীনও আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বব্যাপী অস্ত্র, জ্বালানি, খাবার এই সব কিছুর লেনদেন হয় ডলারে, মানে আমেরিকার সুবিধা সব দিক থেকে। এছাড়া আমেরিকা চাইলে অন্য যে কোনো দেশের উপর স্যাংশন লাগাতে পারে এবং সেই দেশকে ইকোনমিক্যালি দুর্বল করে দিতে পারে। যদি ভবিষ্যতে কখনো আমেরিকার মাটিতে কোনো যুদ্ধ হয়, তাহলে আমেরিকার সাধারণ মানুষেরাও সৈন্যের মতো কাজ করবে। বিষয়টা একটু সহজভাবে বলি, এই মুহূর্তে আমেরিকার জনসংখ্যা প্রায় 33 থেকে 34 কোটি, কিন্তু আমেরিকায় কত বন্দুক আছে জানেন? প্রায় 39 কোটি, মানে মাথা পিছু একটারও বেশি বন্দুক আমেরিকায় রয়েছে। আর এই সংখ্যাটা বিশ্বের যে কোনো দেশের থেকে অনেক বেশি। ভারত, চীন, এমনকি রাশিয়াও এর ধারে কাছে নেই। একটা রিপোর্টে দেখা গেছে যে 42% আমেরিকান পরিবারের কাছে অন্তত একটা করে রাইফেল বা গানস রয়েছে, আর এটা তারা নিজেদের আত্মরক্ষার জন্য রাখে। তারা রীতিমতো শুটিং রেঞ্জে যায়, হান্টিং ট্রেনিং নেয় এবং আত্মরক্ষার জন্য সবসময় প্রিপেয়ার থাকে। আর যুদ্ধ লাগলে কিন্তু এরাও হাত গুটিয়ে বসে থাকবে না, বরং এরা নিজেরাই নিজেদের এলাকায় একটা ছোটখাটো সেনাবাহিনী তৈরি করে নেবে। আর সবশেষ যে অপশনটা বেঁচে থাকে সেটা হলো নিউক্লিয়ার অ্যাটাক। ভবিষ্যতে চীন, রাশিয়া, ইরান এই সব কটা দেশ যদি একসাথে আমেরিকার উপর হামলা করে দেয়, নিউক্লিয়ার অ্যাটাক করে, তারপরেও এই সব কটা দেশ, ইভেন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ আমেরিকার কাছে আছে প্রায় 5000-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। এক কথায় ভবিষ্যতে যদি কোনো দেশ আমেরিকার উপর অ্যাটাক করে, তাহলে সেখান থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর সেটাই হবে মানবজাতির শেষ দিন। তবে ইতিহাস বলছে যে আমেরিকা একবার যুদ্ধে হেরেছিল, তাও আবার নিজের দেশের মাটিতে। তো চলুন সেই ইতিহাসটা একবার বলে দেই। 4 জুলাই 1776 সালে আমেরিকা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল। আর এই সময় আমেরিকা আজকের মতো এত বিশাল ছিল না। তবে অল্প সময়ের মধ্যে আমেরিকার ম্যাপ বদলে যায়। 1803 সালে আমেরিকা ফ্রান্সের থেকে লুইসিয়ানা প্রভিন্সটাকে কিনে ফেলে, তাও আবার মাত্র $15 মিলিয়ন। এদিকে আমেরিকা ব্রিটিশদের হাতছাড়া হয়ে যাওয়ায় ব্রিটিশরা প্রচণ্ড পরিমাণে ক্ষেপেছিল। তারা এবার আমেরিকার জাহাজগুলোকে অ্যাটাক করে আর তাদের নাবিকদের বন্দি করে জোরপূর্বক নিজেদের জাহাজে কাজ করাতে থাকে। এতে আমেরিকা 1812 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর এই যুদ্ধ টানা 3 বছর ধরে চলেছিল। যুদ্ধে ব্রিটিশ সৈন্য আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলা করে, এমনকি হোয়াইট হাউসেও তারা আগুন লাগিয়ে দেয়। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট জেমস ম্যাডিসন রাজধানী ছেড়ে পালিয়ে যান। তবে আমেরিকানরা কিন্তু এরপরেও হার মানেনি। 3 বছর ধরে চলা এই যুদ্ধের একদম শেষ পর্যায়ে 1815 সালে ব্রিটিশরা আমেরিকার নিউ অরলিন্স দখল করতে গিয়েছিল। এই সময় আমেরিকান জেনারেল অ্যান্ড্রু জ্যাকসন কয়েকজন লোকাল আমেরিকানকে সাথে নিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে ব্রিটিশ সৈন্যদের যুদ্ধে হারিয়ে দেন। এই যুদ্ধে মাত্র 70 জন আমেরিকান মারা গিয়েছিল, কিন্তু উল্টো দিকে ব্রিটিশদের প্রায় 2000 সৈনিক মারা গিয়েছিল। তবে ব্রিটিশদের এই আক্রমণ করা, তাদের রাজধানী দখল করা, এটা আমেরিকার জন্য খুবই লজ্জাজনক ছিল। তবে ব্রিটেনও কিন্তু এই এলাকা দখল করে রাখতে পারেনি, আর শেষমেশ এই দুই দেশের মধ্যে একটা শান্তি চুক্তি হয়। 1815 সালে সাইন হয় ট্রিটি অফ ঘেন্টো, আর এর মাধ্যমেই এই যুদ্ধটা শেষ হয়েছিল। ইতিহাসে এটাই প্রথম ঘটনা যখন আমেরিকার রাজধানীতে কোনো বিদেশি শক্তি আক্রমণ করেছিল, আর হয়তো এটাই ইতিহাসের শেষ অ্যাটাক ছিল। এই তো গেল আমেরিকার কথা, কিন্তু রাশিয়াকে কি যুদ্ধে হারানো সম্ভব? হিটলার থেকে শুরু করে নেপোলিয়ান অনেকেই রাশিয়াকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পরিণতি হয়েছিল ভয়াবহ। রাশিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব কেন? এই বিষয় ডিটেলসে জানার জন্য আমার 3 বছর আগের এই ভিডিওটা দেখুন। তো আমি ছিলাম বিটুন, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।